মনে রাখতে হবে এই আন্দোলনটা হয়েছে একটা পটভূমির উপরে, একটা বিস্ফোরণমুখ পরিস্থিতিতে, যেটা সৃষ্টি করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ 15 বছরের সংগ্রামের মাধ্যমে। এখন ডিম আগে না মুরগি আগে, এই নিয়ে বিতর্ক আজীবন ছিল, এখনো থাকবে। তবে ডিম কখনো মুরগির চেয়ে বড় হতে পারে না, এটা সবার মনে রাখা উচিত। সংস্কার নিয়ে তো কোনো বিতর্ক নেই, কথা হচ্ছে সংস্কার কতদিনের করা হবে, এটা নিয়ে কথা। অনেকে রাজনৈতিক দলগুলো যারা গত 15 বছর সংগ্রাম করেছে, তাদের প্রতি নানান রকম উদ্দেশ্যমূলক বিভ্রান্তিমূলক বক্তব্য ছুড়ে দিচ্ছে যে তারা নির্বাচন চায় না, ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নেই। যারা বলতেছেন তারা কোন জায়গা থেকে বলতেছেন? কারো কারো ফেসবুক স্ট্যাটাসে বলা হচ্ছে ইউনূস সরকার 5 বছর থাকবেন। গতকালকে নাগরিক পার্টির প্রধান মাহমুদ রহমান মান্না এই আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করেছেন যে কেউ কেউ ইউনূস সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখার বক্তব্যের আড়ালে চেষ্টা করছে এই সরকার যাতে 5 বছর স্থায়ী থাকবে। এই প্রেক্ষিতে আমাদের আলোচনা। এখন সংস্কার বিএনপি এবং তার সাথে যৌথভাবে যারা আন্দোলন করেছে, তারা তো 31 দফা 2 বছর আগে দিয়েছে সংস্কারের কথাই। অধ্যাপক আলী রিয়াজ সাহেব সংবিধান সংস্কারের যে প্রস্তাব দিয়েছিলেন, এগুলি তো সবই ওই 31 দফার মধ্যে আছে। তাহলে সংস্কার দিয়ে সময় ক্ষেপণের তো কোনো কারণ নাই। এখানে আমি যে 2টা জিনিস নতুন দেখেছি সংবিধান সংস্কারের ব্যাপারে, একটা হলো 4 বছর মেয়াদী সরকার হবে, আরেকটা হলো তারা আপনার বেসিক প্রিন্সিপালস এর ব্যাপারে কিছু নতুন সংশোধনী আনতে চাচ্ছেন। এটা তো বড় বিষয় নয়। 5 বছর কি 4 বছর হবে এটা আগামী সংসদ নির্ধারণ। এই দেশে 5 বছর চলে আসছে, ওনারা 4 বছরের কথা বলছেন। অধিকাংশ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যদি রাজি হন তাদের প্রস্তাবে থাকবে, কিন্তু এ নিয়ে সময় ক্ষেপণের তো কোনো কারণ নাই। একটা কথা সবার মনে রাখা উচিত, সেটা হলো আমাদের শ্রদ্ধেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আদর্শ রাষ্ট্রের পরিচালনা করতেছে। আদর্শ রাষ্ট্রটা কি? আদর্শ রাষ্ট্রটা হলো এখানে কোনো বিরোধিতা নেই, সবাই সহযোগিতা করতেছে, সবাই তার কাজে সহায়ক ভূমিকা পালন করতেছে। এটা একটা আদর্শ পরিবেশ। সেই আদর্শ পরিবেশে সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব। এখানে এমন কোনো দল নাই যে সরকারের অস্তিত্বের প্রতি হুমকি বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য নানানভাবে চেষ্টা করতেছে। রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনও নাই যে তারা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। তাহলে যারা নানান কথা বলতেছে, তাদের কথার ভিত্তি কি? কেউ কেউ বলেন যে ছাত্রদের 23 দিনের সংগ্রামের কারণে এই পরিবর্তন এসেছে। ছাত্ররা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তাদের যে অবদান জাতি চিরদিন মনে রাখবে। তারা বন্দুকের সামনে যেভাবে বুক পেতে দিয়েছে, আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে, এটা অবিস্মরণীয়। এই ত্যাগ জাতি কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলনটা হয়েছে একটা পটভূমির উপরে,
একটা বিস্ফোরণমুখ পরিস্থিতিতে যেটা সৃষ্টি করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ 15 বছরের সংগ্রামের মাধ্যমে। এখন ডিম আগে না মুরগি আগে, এই নিয়ে বিতর্ক আজীবন ছিল, এখনো থাকবে। তবে ডিম কখনো মুরগির চেয়ে বড় হতে পারে না, এটা সবার মনে রাখা উচিত। আন্দোলন তো গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য। তো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম শর্ত হলো একটা সুষ্ঠু নির্বাচন। আমরা যতদূর জানি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য মোটামুটি বদ্ধপরিকর। সেখানে এই বিভ্রান্তি সৃষ্টি করে একটা আদর্শ সংস্কার করার পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করতেছেন, আমরা তাদের আহ্বান জানাই, আপনারা এটা করবেন না। বহুদিন পরে একটা সুযোগ এসেছে সবার মতামত দিয়ে সংস্কার করার। যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের প্রতি আক্রমণ ছুড়ে দিয়ে আপনারা পরিবেশটা নষ্ট করলে এটা কারোর জন্য মঙ্গলকর হবে না। ইতিমধ্যে আপনারা কিছু কিছু কাজ করেছেন যেগুলো মানুষের দৃষ্টিতে খুব খারাপ লেগেছে। সেটা হলো, রাজনৈতিক দল করবেন, ভালো কথা, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় গাড়ি নিয়ে বড় সমাবেশ করতে দরকার ছিল না। আপনারা 5000 লোক দিয়ে সমাবেশ করতেন, জনসমর্থনের কোনো অভাব হতো না। আপনারা এই গাড়ি আনতে গেলেন, আবার 100 গাড়ি দিয়ে কেউ বাড়িতে রওনা দিলেন। এগুলি কিসের আলামত? আপনারা কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। আমি তারপরেও খাটো করতে চাই না। আপনাদের মধ্যে সৌবুদ্ধি উদয় হোক। যারা এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করবেন না। এইভাবে গণতন্ত্র রক্ষা করা যায় না। আরেকটা কথা, সেটা হলো, সংগঠিত রাজনৈতিক দল একটা দেশের জন্য অ্যাসেট। আমি আওয়ামী লীগের কথা বলছি না। যারা বাংলাদেশে বসে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দেশের কথা বলে, এরকম রাজনৈতিক দলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন থাকা উচিত। ফ্যাসিস্ট শক্তি যুগে যুগে বিভিন্ন দেশে এসেছে, আবার তাদের পরাজয় হয়েছে, কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু একটা দেশে এসেছে। কাজেই যাদের প্রতি আপনারা বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখছেন, তারা দেশে এসেছে, এই মুহূর্তে তারা দেশের দায়িত্ব নিতে সক্ষম। আপনারা তো দেশের ক্ষতি করছেন, এটা করবেন না। আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে যাবে, বাংলাদেশ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। এই কথা বলে আমি শামসুজ্জামান দুদু ভাই প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির
পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।